বিএনপির আজকে যে শক্তি বা গ্ল্যামার বা বিএনপির যে বিএনপি বলছে যে তারা নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে, এটাই কিন্তু তাদের অ্যাটিটিউড। তো এটা তৈরি হয়েছে কিসের ভিত্তিতে? এটা তৈরি হয়েছে, এর পেছনে একটা জনসমর্থনের ব্যাপার আছে, তাই না? এই জনসমর্থনের কারণেই তো তার মধ্যে অটোমেটিক্যালি এই গ্ল্যামারটা তৈরি হয়েছে। সেই জন্য আমি বলছি যে যেই জনগণের সমর্থন নিয়ে আপনার এই গ্ল্যামার তৈরি হয়েছে, সেই জায়গায় কিন্তু বিএনপি জনগণকে সেভাবে সম্মানটা দেখাচ্ছে না। কেন বলছি আমি সেটা দেখাচ্ছে না? যেমন দেখেন, আমরা কিন্তু প্রথম দিকে চেয়েছিলাম যে স্থানীয় নির্বাচনটা আগে হোক, ঠিক আছে? স্থানীয় পরিষদ নির্বাচন কিন্তু বিএনপি আপত্তি জানিয়েছে। কেন জানিয়েছে? দেখেন, জাতীয় নির্বাচন তো নির্বাচন, স্থানীয় পরিষদ নির্বাচন তো নির্বাচন, একই লোকেরাই তো ভোট দিবে। তাহলে বিএনপি এই ভোট চায়, এই ভোট কেন চায় না? এই ভোট চাওয়ার না চাওয়ার পেছনে এক ধরনের তার স্বার্থ বা তার মধ্যে একটা ধারণা তৈরি আছে যে স্থানীয় পরিষদ নির্বাচন হলে সে বহু জায়গায় তার দলীয় কোন্দল থাকবে, তার সাংগঠনিক একটা ক্ষতি হয়ে যেতে পারে, এবং এটার কারণে কিন্তু আমাদের দেশের বিরাট ক্ষতি হয়েছে। অর্থাৎ এই স্থানীয় সরকার না থাকার কারণে আমাদের স্থানীয় পর্যায়ের লোকেরা ভয়ানক রকমের একটা ক্ষতির মধ্যে আছে। তাহলে যেই জনগণের শক্তির বলে বিএনপি বলছে যে আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি, সেই জন্য আমি বলেছি যে এবার একটা সুযোগ আসছে জনগণের কাছে। একই অবস্থা জামাতেরও, দেখবেন এই যে লাখ লোকের সমাবেশ, বারবার একে অপরকে হুমকি দিচ্ছে যে আমরা ভাষায় দেব, যে জনসমুদ্র করে ফেলবো, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এই জনগণের শক্তি তো, সেই জন্য আমি বলছি জনগণ এবার আপনারা একটু হন যে আপনাদের শক্তি দলগুলোই তো মঞ্জু ভাই একটু শোডাউন করবে। না না, আমি তো শোডাউনের বিপক্ষে না ভাই। কথা হচ্ছে এই শোডাউন দিয়ে আপনি দেখেন, এই শোডাউন দিয়ে আপনি আপনার দলের নেতাদেরকে তো মুক্ত করতে পারেন নাই। খালেদা জিয়াকে মুক্ত করেছে কে? বিএনপির এই লাখ লোক মুক্ত করেছে? খালেদা জিয়াকে মুক্ত করেছে এই ছাত্র জনতার অভ্যুত্থান। জামাতের অফিস যে বন্ধ হয়ে গিয়েছিল, জামাত দল যে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পেরেছে জামাতের এই শোডাউন। এই যে ওনারা যে এখন অহংকার করে দম্ভ করে বলছেন সোজা আঙ্গুলে ঘুরবে না, বাঁকা আঙ্গুল করতে হতো, আঙ্গুল বাঁকা করে কি ওনাদের অফিস খুলতে পেরেছিলেন? বিএনপি নেতারাও কি এত বিশাল শক্তি দিয়ে কি খালেদা জিয়ার মুক্তি বা খালেদা জিয়াকে তো যে দুষ্টামি করে বা অনেকে একটু খোঁচা মেরে বলে যে বালুর ট্রাক সরাতে পারেন নাই, এই খোঁচাটা তো নিতে হবে আপনি, আপনি তো পারেন নাই। তাহলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান আপনাকে এটা করেছে, আপনি ছাত্র জনতার অভ্যুত্থানকে আপনি মূল্যায়ন করবেন না? ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতি কি আপনি দেখাবেন না? এখন ওনারা বলেন যে আমরা দেখাচ্ছি, কিন্তু সেটা তো পিপল বিশ্বাস করতে হবে। জামাতের অবস্থাটাও দেখেন আপনি, এখন যে এই যে জনজোয়ারের কথা বলছেন, এই জনজোয়ার দিয়ে তো আপনি আপনার করতে পারেন। সুতরাং আপনি এখন যদি ওগুলো বলেন, মানুষ তো পছন্দ করবে না, মানুষের কাছে তো বিশ্বাসযোগ্য হবে না। সেই জায়গা থেকে আমরা জনগণের কাছে বলছি যে ওনারা তো আপনাদের দোহাই দিয়েই বলছে, আপনারা এবার একটা সিদ্ধান্ত নেন যে আপনারা ওনাদের এই দম্ভটার ব্যাপারে একটু রুখে দাঁড়ান, কারণ এই দম্ভ কিন্তু ওনাদের মুক্তির জন্য কোনো কাজে লাগে না। আপনি দেখেন আমাদের যে ঐকমত্য কমিশনে আমরা দেখলাম বিএনপি নেতা সালাউদ্দিন ভাই, উনি কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দি ব্রাইটেস্ট, উনি লয়ার স্টুডেন্ট, উনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন এমপি, কয়েকবার এমপি ছিলেন, উনি কিন্তু প্রশাসনেও কাজ করেছেন দক্ষতার সাথে, ওনার এই ধরনের ক্যালিভার আছে। উনি আমাদের যতগুলো আলোচনা হয়েছে সব জায়গায় মানে আপনার অধ্যাদেশের কোনটা হতে হবে, সংবিধান সম্মত কোনটা, কোনটা সংবিধান সম্মত না, উনি প্রচুর অ্যাডভাইস করেছেন। শুধু পরামর্শ না, উনি কিন্তু ডাইরেক্ট মতামত দিয়েছেন, এটা করা যাবে না, এটা করা যাবে, এই ধরনের কথা বলেছেন। তো সালাউদ্দিন ভাইয়ের কাছে একটা প্রশ্ন বা একটা জিনিস আসে যে এই যে আপনি একটা অবৈধ সরকার আমাদের উপর চেপে বসেছিল, সাংবিধানিক পদ্ধতিতে ওই সরকারকে হটানোর জন্য কোনো অ্যাডভাইস তো আপনি করতে পারেন না, আপনার তো এমন কোনো মেকানিজম ছিল না। আপনাকে যে অপহরণ করে গুম করে ভারতে পাচার করে দেওয়া হয়েছে, সংবিধানের কোন ধারা বলে তো আপনি ফিরে আসতে পারেন নাই। আপনি তো এই যে অবৈধ শেখ হাসিনা এতগুলো অবৈধ নির্বাচন করেছে, সেই অবৈধ নির্বাচনগুলোকে বৈধ সাংবিধানিক পদ্ধতিতে মানে আমরা পরাস্ত করে বৈধ সাংবিধানিক পদ্ধতিতে শেখ হাসিনাকে আমরা ভারতে পালাইতে বাধ্য করতে পারি নাই। সুতরাং হঠাৎ করে আপনি যখন হঠাৎ খুব সাংবিধানিক চর্চা করবেন, দেখেন আমাদের দেশে বারবার গণ অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, আমাদেরকে কিন্তু ওই রেটিফিকেশনের মধ্য দিয়েই কিন্তু আবার এসে সংবিধানে প্রবেশ করতে হয়েছে। আমি বারবার আমরা এটা বোঝাতে চাচ্ছি যে আপনারা এই বিধি বিধান সাংবিধানিক বিতর্ক বাদ দিয়ে একটা সমঝোতায় আসেন। বিএনপি জামাতকে আমি বহুবার বলেছি আপনারা সমঝোতা আসেন, আপনারা সমঝোতা করেই তো ছিলেন। আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের সমঝোতাই আওয়ামী লীগকে আমাদের এই আন্দোলনের একটা প্রেরণা জুগিয়েছে। এখন আপনারা সমঝোতা করছেন না কেন?
সমঝোতা করছেন না সবাই কেন? সব বিষয়ে একমত হয়ে না, গেলে তার গণতন্ত্র থাকবে না, থাকবে না কেন ভাই? সবাই সব বিষয়ে একমত হলে আপনি রাষ্ট্রের ব্যাপারে একমত হবেন না? আপনি হয়েছেন না একমত? আপনি তো দলীয় আদর্শের কিছু জায়গা নিশ্চয়ই থাকবে। থাকতে তো পারেই, অসুবিধা নেই। বিএনপি জামাত একমত ছিল তো, বিএনপি জামাত একসাথে আন্দোলন করেছে তো, একসাথে সেটা সরকারে হয়তো ছিল তো। বিএনপি তো বলে সেটা জোটের আন্দোলন, মানে আদর্শের আন্দোলন। আমি তো সেটাই বলছি, আমি তো বলছি না যে আপনারা একদল হয়ে যান। আমি বলছি যে একটা খারাপ রাষ্ট্র একটা খারাপ জায়গায় চলে গেছে, এখন আপনাকে এটাকে ফিরিয়ে আনতে আপনাকে গ্রাজুয়ালি আসতে হবে। আপনি কালকে একসাথে ছিলেন, আজকে হঠাৎ করে ঝগড়া লিপ্ত হলে এটা তো মানুষ খারাপভাবে নেবে রে ভাই। সবাই মনে করবে যে আপনার আজকে যখন ক্ষমতা এককভাবে যেতে এই পারছেন। দুই দল এক ধরনের সমঝোতে আসবে কোনো সম্ভাবনা দেখেন? শুনেন নাইম, একটা পরিষ্কার, আওয়ামী লীগকে হটাতে হলে বিএনপি জামাতকে একজনকে আরেকজনকে লেগেছে, আর এখন কাউকে লাগছে না। বিএনপি মনে করছে জামাতকে লাগবে না আমার, এখন আমি ইজিলি ক্ষমতা যেতে পারবো, এটা হচ্ছে কারণ। আর জামাতের মধ্যে এখন ধারণা তৈরি হয়েছে যে আমি অন্তত 40-50টা সিট বা 100টা সিট আমি জিততে পারবো। জামাতের আপনি ইন্টারনাল রিভিউ দেখেন, ইন্টারনাল রিসার্চ দেখেন, জামাতের ইন্টারনাল রিসার্চ হচ্ছে ইলেকশন হলে তারা 100 সিটে জিতবে। এখন দীপু ভাই হয়তো প্রশ্ন করতে পারে, তো ভালো, তো ইলেকশনে যায় না কেন? তো জামাত তো বলছে না ইলেকশনে যাচ্ছে না। জামাতের কৌশল, উনি যেটা বলছেন, জামাতের এই কৌশল তো কাজে দিচ্ছে। আপনি দেখেন জামাতের এই কৌশল কাজে দিচ্ছে। জামাত কিন্তু ইলেকট্রাল পজিশনে অনেক আগে আছে। আমার থেকে, সাকিব ভাই থেকে, বিএনপি থেকে জামাতের নির্বাচনী প্রচার অভিযান অবস্থান অনেক আগে আছে। তারা কিন্তু কেন্দ্রভিত্তিক কমিটি, ওয়ার্ড ভিত্তিক কমিটি সব করে ফেলেছে। তারা তাদের প্রত্যেক জায়গায় প্রচার করেছে। তো জামাত তার রাজনৈতিক কৌশল করবে না? রাজনীতি জামাত করে ইসলামী দল, কিন্তু রাজনীতিতে করেছে বিএনপির মতো একটা কৌশলী দলের সাথে। এতে বিএনপি থেকে কিছু কৌশল শিখছে না তারা? বিএনপির কৌশল শিখে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করবে, এর রাজনৈতিক কৌশলই তো এটা, নীতি তো এটা। মঞ্জু ভাই, আমি 2019 সালে বিবিসিতে আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে আপনি বলছেন যে জামাত বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করেছে, কিন্তু এ নিয়ে অবস্থান পরিষ্কার না করলে মূলধারার রাজনীতিতে গ্রহণযোগ্যতা পেতে কষ্ট হবে। জামাত কি এখন পরিষ্কার করেছে, মানে মূলধারার রাজনীতিতে কি তারা গ্রহণযোগ্য হয়েছে? জামাত এ পর্যন্ত 3বার সরি বলেছে, যদিও সেই সরিগুলো নানা ধরনের কথার মার পেঁচে বলেছে, যে যদি আমরা ভুল করে থাকি। আমার কথা হচ্ছে যে দুটো জিনিস পরিষ্কার। একটা হচ্ছে জামাতকে যদি বাংলাদেশের মানুষ ভোট দেয়, জামাতকে যদি মানুষ নির্বাচিত করে, আমার আপনার তো কিছু করার নাই। দ্বিতীয় হচ্ছে জামাতের 71-এর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠে, এবং এটা উঠবেই। কেন উঠবে এটা আমি জামাতকে বোঝানোর চেষ্টা করেছি, যে আপনি একটা দেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না। আপনি যদি এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দাবিদার না হতেন, এটা নিয়ে কেউ প্রশ্ন করতো না। চেষ্টা করে কি সফল হয়েছিলেন? না, সফল তো হই নাই, সেটা তো হই নাই। তবে এখন একটা সফল হওয়ার সম্ভাবনা দেখছি। কারণ আমি দেখছি যে জামাত এখন আস্তে আস্তে, আমাকে সেদিন একজনে বললো যে জামাত যদি কোনো মতে ক্ষমতা যেতে পারে, দেখবেন সব ধরনের সরি টরি বলে জামাত নিজেকে একদম গ্রহণযোগ্য করে নেবে। কারণ জামাত যখনই ক্ষমতা পায় তখনই কিন্তু আস্তে আস্তে তারা একটু প্রোগ্রেসিভ হওয়ার চেষ্টা করে। আমার কেন যেন মনে হচ্ছে জামাত যদি বাংলাদেশের রাজনীতিতে খুব ইজি অ্যাক্সেস পায়, আরো স্বাধীনভাবে গণতান্ত্রিক কাজ করতে পারে, তারা দেখবেন মোটামুটি একটা সেকুলার ফর্মে তারা নিয়ে আসতে পারবে।